স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রোজার হাত মুঠো হয়ে এলো, কিন্তু একটি নিঃশ্বাস ফেলে দ্রুত অগ্রসর হলো সে। নির্দিষ্ট ভবন খুঁজে পেতে সমস্যা হলো না রোজার। সামর্থ্যবানদের তৈরি এই আধুনিক এলাকায় সবকিছুই সুপরিকল্পিতভাবে নির্মিত। সড়কে নেই বিন্দুমাত্র আবর্জনা। সারি সারি বহুতল ভবনের সামনে রয়েছে পার্কিং লট। পিছনে পর্যাপ্ত খোলা জায়গা, যাতে বাগান কিংবা ফলস গাছ রোপিত করা হয়েছে। শিশু কিশোরদের জন্য রয়েছে পার্ক এবং বাস্কেটবল গ্রাউন্ড, টেনিস ফিল্ডের ব্যবস্থা। এক কথায় এক আদর্শ সোসাইটি। সড়কের মোড়ে গ্যারেজে পার্ক করে রাখা অভিজাত গাড়িগুলো দেখতে দেখতে রোজা ভাবলো যে সে বিদেশের কোনো শহরে এসে পড়েছে, ঠিক যেমনটা দেখানো হয় টেলিভিশনের পর্দায়। সুউচ্চ ভবনটির নাম মার্বেল। স্বর্ণালী নেম প্লেটে রূপালী অক্ষরে খচিত নামটি লক্ষ্য করে রোজা দ্বিধায় ভুগল কিছু মুহূর্ত। কেন? এমন নামের আদৌ অর্থ রয়েছে কোনো, নাকি অত শত না ভেবে যা মনে এসেছে রেখে দিয়েছে? কে জানে। বড় লোকদের মতিগতি। ভবনের দারোয়ানকে কোথাও চোখে পড়ল না। টেবিল শূন্য পড়ে রয়েছে, তাতে খোলা একটি বই। রোজা যাওয়ার সময় বইটি বন্ধ করে দিল। খোলা বই নাকি শয়তানে পড়ে, ছোটবেলার শোনা প্রবাদটি সে সব সময় অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। নিজের ভাগ্য এতটা ভালো রোজা বিশ্বাস করতে পারল না। লিফট পেল সম্পূর্ণ ফাঁকা। তাতে উঠে 26 তলার বোতাম চেপে দিয়ে অপেক্ষা করতে থাকলো সে। লিফট গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বিদেশি এক সঙ্গীতের মূর্ছনায় পরিপূর্ণ করে রাখলো অভ্যন্তর। ডিং শব্দে দরজা খুলে যেতেই রোজা বাইরে পা বাড়ালো। মসৃণ মেঝেতে শক্ত সোলের জুতো ঠক ঠক ধ্বনি তুলল। নিজেকে প্রশান্ত রেখে ফ্ল্যাট C1 দরজার সামনে থমকালো সে। পাশের দেওয়ালে কলিং বেলের পাশাপাশি পিনকোডের ব্যবস্থা রয়েছে। পিনকোড অবশ্যই রোজার জানা নেই। সে কলিং বেল চাপল। ভেতর থেকে মৃদু একটি সঙ্গীতের প্রবাহ শোনা গেল। কলিং বেলের আওয়াজে এত মধুর হতে পারে, রোজা এর পূর্বে তা কোনোদিন আন্দাজও করেনি। মধ্যবিত্তদের বাড়িতে কলিং বেল বাজলেই বাজ খাই কণ্ঠে চেঁচিয়ে ওঠে পশু পাখি, না হলে ঢোল বাদ্য বাজিয়ে বাজতে থাকে কোনো হিন্দি গানের সুর। রোজার বর্তমান বাড়িওয়ালার ফ্ল্যাটেই তো কলিং বেল বাজালে শোনা যায় ভারতীয় IPL-এর থিম সঙ্গের সুর। মনে করে এত গুরুত্বপূর্ণ মুহূর্তেও রোজার খানিক হাসি পেল। খট করে মৃদু শব্দের সহিত খুলে গেল দরজা। দৃশ্যমান হলো এক রমণী, ছেলেদের মতন টি-শার্ট এবং ট্রাউজার পরনে, চুলগুলো মাথার উপরে তুলে বাঁধা, যাকে আধুনিক ভাষায় মেয়েরা বলে পনিটেল। টি-শার্টের উপর আবার মানব কঙ্কালের চিত্র। এক কথায় বলতে গেলে মেয়েটি সুদর্শনা। জি, আপনার ডেলিভারি। তৎক্ষণাৎ নিজের কাঁধে ঝুলন্ত পাটের ব্যাগ থেকে ব্রিফ কেসটি বের করে এগিয়ে দিল রোজা। মেয়েটি এক মুহূর্ত তাকিয়ে থাকলো রোজার দিকে, যেন বিশ্বাস করতে পারছে না কাজটি করতে একজন মেয়েকে প্রেরণ করা হয়েছে। 1 মিনিট দাঁড়ান। মেয়েটি ভেতরে চলে গেল ব্রিফ কেস নিয়ে। 2 মিনিটের ভেতরেই ফিরে এলো একটি ট্রে হাতে, যাতে রয়েছে 1 গ্লাস লেবুর শরবত। আমি জানি বললেও ভেতরে বসতে চাইবেন না, খেয়ে নিন, আপনি নিশ্চয়ই তৃষ্ণার্ত। রোজা ফ্যাল করে তাকিয়ে রইল দীর্ঘ একটি মুহূর্ত। জীবনে কোনোদিন নিজের দাদু ব্যতীত কারো কাছ থেকে এমন অমায়িক ব্যবহার সে লাভ করেছে কিনা মনে করতে পারল না। হৃদয়ের সকল অস্বস্তি উধাও হয়ে গেল সহসাই। তাতে ভর করল অদ্ভুত এক উষ্ণতা। ধন্যবাদ। শরবতটি নিল রোজা। পাশেই দেওয়ালের সঙ্গে রাখা কাঠের ক্যাবিনেটে শোভা পাচ্ছে বেশ কিছু পুষ্প উদ্ভিদ। সেখানে বসে এক চুমুকে নিঃশেষ করলো সম্পূর্ণ গ্লাস। তারপর তা মেয়েটিকে ফিরিয়ে দিয়ে বিস্তর হাসি সঙ্গে রোজা জানালো, আবারও ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু এরপর থেকে এত সহজে কাউকে বিশ্বাস করবেন না, সে যতই লোভনীয় জিনিস আপনার সামনে প্রদর্শন করুক না কেন। মেয়েটির কঠোর কণ্ঠে সহসাই থমকে গেল রোজা। উষ্ণ হৃদয়ে পুনরায় নেমে এলো কালো আধার। কি মেয়েটি কি শরবতের সঙ্গে কিছু মিশিয়েছে? কিন্তু তেমন কিছু তো মনে হলো না। রোজার আতঙ্ক লক্ষ্য করে মেয়েটি হাসলো, তারপর বলল, চিন্তা করবেন না, আমি কিছুই মেশাইনি, এটা আপনার জন্য শিক্ষা হয়ে থাক। অস্বস্তির সাথে হাসল রোজা।
হঠাৎ করে এই মেয়েটির সামনে আর থাকতে ইচ্ছে হচ্ছে না, তাই অতি দ্রুত সে লিফটের কাছে চলে গেল। একবারও আর পিছন ফিরে তাকালো না। মার্বেল ভবনের বাইরে এসে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল রোজা। যাক, কাজটা সে ভালো শেষ করতে পেরেছে। মাথাটা যন্ত্রণা করছে খুব। তর্জনীর দ্বারা কপাল ঘষতে ঘষতে তাই রোজা এগুলো বাইরের ফটকের উদ্দেশ্যে, কিন্তু ঠিক তখনই বিনা কারণে থমকে পড়ল। শরীর সতর্ক হয়ে উঠল অদৃশ্যমান এক অনুভূতিতে। কেউ যেন তাকে দেখছে। ঝট করে চারিপাশে চাইল রোজা, কিন্তু ত্রিসীমানায় কাউকেই নজরে পড়ল না। তাহলে এমন অনুভূতি কেন হচ্ছে? মাথা তুলে সুউচ্চ ভবনটির দিকে চাইল রোজা। ভবনের উপরাংশ সম্পূর্ণ বিশেষ ওয়ান ওয়ে মিরর গ্লাসে তৈরি। এই কাচের বাইরে থেকে ভেতরের কিছু দেখা অসম্ভব না হলেও অপর পাশের মানুষ ভেতর থেকে বাহিরের সব কিছু লক্ষ্য করতে সক্ষম। সেখান থেকে কেউ কি চেয়ে আছে রোজার দিকে, কিন্তু কেন? ধুর, নিশ্চয়ই রোজার অবচেতন মনের কল্পনা। গত কিছুদিনে রোজার ঘূর্ণিঝড়ের মতন জীবন সম্পূর্ণ উলটপালট হয়ে গিয়েছে, তাই এমন অদ্ভুত অনুভূতি হওয়া হয়তো অস্বাভাবিক কিছু নয়। জোরপূর্বক নিজের হৃদয়কে বুঝ দিয়ে দ্রুত অগ্রসর হলো রোজা। যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থান ত্যাগ করতে চায়। হাত ঘড়িতে সময় রাত 11:30। কনকনে একটি ঠান্ডা হাওয়া বইছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে একটি ঘূর্ণিঝড়, যা মোকাবেলায় এলাকা ভেদে সমুদ্র বন্দর সমূহে জারি করা হয়েছে 7 থেকে 10 পর্যন্ত বিপদ সংকেত। সেই ঝড়ের আভাস স্বরূপই যেন প্রকৃতি জুড়ে এখন ঝোড়ো হাওয়া বয়ে চলেছে হিম শীতলতার চাদর উড়িয়ে। রাজধানী ঢাকায় বর্তমানে চলছে 8 নম্বর বিপদ সংকেত। মধ্যরাতের পরিবেশ ক্রমশই হয়ে উঠেছে উন্মাতাল। এর মাঝেই দ্রুত এগিয়ে যাচ্ছে রোজা। পরের দিন দাদুর সঙ্গে দেখা করতে যাবে বলে এখন কিছু নতুন পোশাক এবং অবসর কাটানোর উদ্দেশ্যে পছন্দসই গুটি কয়েক বই কিনেছে সে। সবকিছু আসাদ উদ্দিনের কাছ থেকে সেদিন পাওয়া 10,000 টাকা দিয়ে। প্রথমে ভেবেছিল নিজের হাত খরচের জন্য রেখে দেবে, মাসকাবারি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দাদুর জন্য খরচকেই প্রাধান্য দিয়েছে। এখন বাড়িওয়ালির সামনে পড়লে আর রক্ষা থাকবে না। ভাবতে ভাবতে অত্যন্ত দ্রুত এগোনো সত্ত্বেও ক্রমশ গতি বৃদ্ধির চেষ্টা করতে থাকলো রোজা। তাতে হাঁপিয়ে উঠছে সে, ঘেমে যাচ্ছে শরীর। শীতল বাতাস বওয়াতে একটুখানি মুক্তি। রোজার বিল্ডিংটাও সাপের মতন পেঁচিয়ে চলা অলি গলির ভেতরে। গুনে গুনে 7টি গলি পেরোতে হয়, আর গলিগুলোও কেমন চাপা এবং ঘিঞ্জি ধরনের। যদিও বসতি নেই আশেপাশে, শুধুমাত্র মোড়ে মোড়ে কিছু টং দোকান এবং মুদিখানা দোকান। গভীর রাতে এই গলির মাঝে কাউকে মেরে ফেলে রেখে গেলেও কেউ টের পাবে কিনা সন্দেহ। ঢোক গিলে জোরপূর্বক নিজের অশুভ চিন্তা সমূহ দূরে সরিয়ে রাখল রোজা। যত ভাববে তত আতঙ্কিত হয়ে উঠবে। তা করে কাজ নেই। 5ম গলি পার হয়ে রোজা 6ষ্ঠ গলিতে পা রাখতেই সামনের দৃশ্য দেখে থমকে পড়তে বাধ্য হলো। এই গলি সব থেকে নির্জন। চাপা পথের ওপাশে আগে একটি ছোটখাটো গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, যা দুর্বল স্থাপত্যের কারণে আগের বছর ধসে পড়ে। কোনো মেরামতের দায়িত্ব নেয়নি মালিকপক্ষ। হতাহত কিছু হয়েছিল, কিন্তু ক্ষমতার দাপটে সে সব ঝামেলা থেকে পার পেয়ে গিয়েছে। মিডিয়ায় কোনো প্রকার নিউজ কভারেজ করেনি এই অবৈধ স্থাপনা এবং সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে। এমনই হয়, তুচ্ছ শ্রমিকের জীবন কোনো মূল্য রাখে না আভিজাত্যে মোড়ানো মালিকের অন্তরে। বর্তমানে কারখানাটি এক প্রকার বিধ্বস্ত অবস্থায় দণ্ডায়মান। দিনের বেলায়ও দেখলে মনে হয় যেন ভূত প্রেতের মতন পরাশক্তিদের আড্ডাখানা। তবে এখন সেই কারখানা নয়, বরং ভিন্ন একটি দৃশ্য নজর কেড়েছে রোজার। বিপরীত প্রান্তে থেমে আছে একটি বাইক। কোনো প্রকার আলোর ব্যবস্থা না থাকায় শুধুমাত্র রাত্রির নক্ষত্রের ঔজ্জ্বল্যতে যতটুকু দর্শন সম্ভব হলো, তাতে রোজা অনুধাবন করলো বাইকটি অ্যাপ্রিলিয়া আর S4 কিংবা হন্ডা CBR, যেসবের মূল্য বাংলাদেশি টাকায় 8,08,000 থেকে শুরু করে 5,75,000 পর্যন্ত।
এই সম্পর্কে জানার কারণ অবসরে বসে অহেতুক ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করা। তাছাড়া অদ্ভুত হলেও সত্য, ছোটবেলা থেকে বাইকের প্রতি অদ্ভুত একটা ঝোঁক ছিল। যদিও কোনোদিন চালানো তো দূর, চড়া পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি রোজার পক্ষে। কিন্তু এই তল্লাটে এত দামি বাইক নিয়ে কারো ঘুর ঘুর করার কথা নয়। ভাবতেই বাইকের পাশেই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বা দেহি মানুষটিকে চোখে পড়ল রোজার। হেলমেট পরিধান করে থাকায় কিছুই বোঝা যাচ্ছে না, শুধুমাত্র পরনে রয়েছে বাইক স্যুট, তাই প্রদর্শিত হচ্ছে। এ কে? এখানে কি করছে? এভাবেই বা দাঁড়িয়ে কেন আছে মাঝগলিতে? প্রশ্নগুলোর উত্তর কোনোদিন পাওয়া সম্ভব নয়। রোজা মাথা হেলিয়ে এগোলো, হাত সহসাই ঢুকে পড়ল ব্যাগের ভেতর। সেখানে থাকা মরিচ গুঁড়া মিশ্রিত লিকুইড স্প্রের বটলটা সে চেপে ধরল। সতর্কতা অবলম্বন জরুরি। নিঃশব্দে মাথা নিচু করে দ্রুত সে পেরিয়ে গেল বাইক এবং আরোহীকে। কয়েক কদম এগোনোর পরেই এক্সকিউজ মি, থমকে পড়ল রোসা, তবে পিছন ঘুরল না। অনুভব করলো আরোহী ক্রমশ নিকট এগিয়ে আসছে। আপনি কি বলতে পারবেন সোবান মঞ্জিলটা কোন দিকে? এদিকে এত এত গলি যে গুলিয়ে ফেলেছি, গুগল ম্যাপও হার মেনে নিয়েছে। আরোহীর কণ্ঠস্বর ভীষণ উৎফুল্ল শোনালো, যেন সে অলিগলির মাঝে এক প্রকার হারিয়ে গিয়েছে। এটি ভীষণ উপভোগ্য ব্যাপার। রোজা ফিরে তাকালো। আরোহী বর্তমানে হাত দুয়েক দূরে অবস্থানরত, হেলমেট এখনো পরনে, যার তরুণ চেহারা দেখা যাচ্ছে না। এখানে সোভান মঞ্জিল বলে কোনো বাড়ি নেই, সোভান ভিলা বলে একটা দোতলা ভবন আছে। আপনি সেটা 4 নম্বর গলিতে ফেলে এসেছেন। দ্রুত কণ্ঠে সমাপ্ত করেই রোসা উল্টে ঘুরে হাঁটতে শুরু করলো। কিন্তু মাত্র এক কদমের মাথায় অতর্কিতে কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল আরোহী। সঙ্গে সঙ্গে আরোহীর শক্ত সামর্থ্য শরীরের পাশাপাশি নিজের ঘাড় বরাবর একটি ধাতব স্পর্শ অনুভব করলো রোজা। পিস্তল! অদ্ভুত একটি হাসির শব্দ ভেসে এলো। তাতে রোজা সম্পূর্ণ জমে গেল নিজের জায়গায়। সে নিশ্চিত একটুখানি নড়লেই সমাপ্তি। আরোহীর হেলমেট ছুঁয়ে যাচ্ছে গালে, হাজার চাওয়া সত্ত্বেও ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে না পেরে ব্যাগের ভেতরের স্প্রের বটলে আরও চেপে বসলো রোসার আঙুল। তোমার এক রাতের মূল্য কত? কণ্ঠস্বরটি একই সঙ্গে কঠোর অথচ অনুরণিত শোনালো। শরীর না হেলিয়ে শুধুমাত্র মাথা কাত করে চাইল রোসা। হেলমেটের গ্লাসের অপর পাশ থেকে চেয়ে রয়েছে জল জলে একজোড়া টানা টানা চোখ। 5000 দেব। হোয়াট ডু সে? একটি ঢোক গিলল রোসা। হৃদস্পন্দন থমকে পড়েছে, সমস্ত শরীর ক্রমশ হিম হয়ে আসছে আতঙ্কে। তবুও হাল ছাড়বার পাত্রই সে নয়। গত কয়েকদিনে জীবনে যেসব অপ্রত্যাশিত ঘটনা রোজার ঘটে গিয়েছে, তাতে অভ্যন্তরের সাহস নামক গুণটি রীতিমতো দুঃসাহসে পরিণত হয়েছে। আপনি আমার সাথে এক রাতের জন্য আসেননি, এসেছেন আমায় তুলে নিয়ে যেতে। পিস্তলের নলে দৃষ্টি রেখে নির্ভীক কণ্ঠে জানালো রোজা। যদিও কণ্ঠ কিঞ্চিত কেঁপেছে, তবুও তা যথেষ্ট নিয়ন্ত্রিত শোনালো। আন্দাজে ভর করে চালটি চেলেছে রোজা। ভাবেনি আরোহী তাদের স্বীকৃতি জানাবে। ও মাই, হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। বাইকের উপর পা তুলে বসে হেসে বলল আরোহী। সে বর্তমানে রোজাকে পিস্তলের মুখে রাখেনি, সেটি শোভা পাচ্ছে ডান হাতে। কিন্তু নির্দেশনা স্পষ্ট, রোজা উল্টো পাল্টা কিছু করতে চাইলেই তাকে খালাস করতে আরোহী 1 মিনিটও ব্যয় করবে না। এখন নিজ দায়িত্বে বাইকে বসবে নাকি ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে? প্রশ্নটি করেই আরোহী নিজের হেলমেট খুলে ফেলল। তাতে প্রথমবারের মতন চেহারা দৃষ্টিগোচর হলো। রোজা একদৃষ্টে তাকিয়ে থাকলো। হেলমেট বেরিয়ে আসতেই নক্ষত্রের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল বাদামি কালো মিশ্রিত বর্ণের চুল, চন্দন ফর্সা ত্বক, আবৃত চেহারায় নিখুঁত অঙ্গভঙ্গি, নাকের উপর টানা টানা চোখ, চোখের ঠিক নিচেই এক কিনারে একটা ছোট্ট আঁচিল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে রয়েছে, তাতে ঢাকা পড়ে গেছে কালো ভ্রুজোড়া। প্রথমবার দেখলেই বোঝা যায় আলাদা একটা স্টাইলের অধিকারী এই মানুষটি। এক কানে ঝুলন্ত লম্বাটে চেইনের দুলটা সেই কথারই জানান দেয়। রোজাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে লক্ষ্য করে মুক্তোর মতন দাঁত বের করে ঝকঝকে এক হাসি উপস্থাপন করল সে। তারপর কপালের চুলে হাত বুলিয়ে বলল, শুধুমাত্র আমার চেহারার দর্শনে যে কেউ স্বেচ্ছায় বাইকে উঠে বসে, কিন্তু প্রত্যেকের জন্য এ জায়গা বরাদ্দ নয়। বাইকের পিছনের সিটে চাপড় দিয়ে ইশারা করলো আরোহী। রোজা ভ্রু কুঞ্চিত করে ফেলল। ছেলেটি অত্যন্ত সুদর্শন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কাউকে নিজের সৌন্দর্য নিয়ে এভাবে অবাধ উপস্থাপন করতে সে কোনোদিন দেখেনি। চেহারা নিয়ে সে খুবই আত্মবিশ্বাসী, তা স্পষ্ট। আমার কাছে কি চান? আমি অতি সাধারণ একটা মেয়ে, কি লাভ হবে আমায় তুলে নিয়ে গেলে? রোজা প্রশ্ন ছুটতেই আরোহী যেন বিরক্ত হলো। ঝাঁপ দিয়ে বাইক থেকে নেমে অগ্রসর হলো। সাধারণ কি অসাধারণ তা তো সময়ই বলে দেবে। তৎক্ষণাৎ কাজটা করার সিদ্ধান্ত নিল রোজা। বুক দুরুপুরু কাঁপছে, সমস্ত শরীর অবশ হয়ে আসতে চাইছে, কিন্তু সে এত সহজে হাল ছাড়তে রাজি নয়। আরোহী কাছে পৌঁছাতেই রোজা অতর্কিতে নিজের স্প্রে বের করে স্প্রে ছুঁড়ে দিল মুখ বরাবর, কিন্তু গতির তুলনায় ক্ষিপ্র আরোহী প্রতিক্রিয়া করল তৎক্ষণাৎ। মাথা নুইয়ে রোজার বাহু চেপে ধরে মুহূর্তেই স্প্রে বোতলটা ফেলে দিল। পায়ের কাছে পড়তেই এক লাথিতে সেটাকে পাঠিয়ে দিল অজানা ঠিকানায়। তুমি খুব দুষ্টু দেখছি মেয়ে। কথাটা হাস্যোজ্জ্বল চেহারায় বললেও রোজার বাহুতে জোর চাপেই বলে দিল সে কতটা বিরক্ত কিংবা ক্রোধান্বিত হয়েছে। রোজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে ধরে কানে সে ফিস করে বলল, মনে হচ্ছে একটু বেশি স্নেহ করে ফেলেছি, তাই এমন দুঃসাহস দেখানো হচ্ছে। আমার ছেড়ে দিন, আমি কিন্তু চিৎকার করব। হুশ, একদম চুপ। আমার উপর কিন্তু প্রয়োজনে খুন করার অর্ডারও আছে। পিস্তলের নলটি এসে ঠেকল রোজার গাল বরাবর। এক শীতল শিহরণ খেলে গেল শির দ্বারা জুড়ে। তবে এই কি শেষ? প্রথমে নৃশংস এক হত্যাকাণ্ডের সাক্ষী হওয়া, সাঁচেক ভ্যালি গিয়ে পর্যন্ত মানুষের হত্যায় সহযোগিতা করা, আর এখন অপহরণ। কি হচ্ছে জীবনে রোজার? এক্ষুনি বাইকে উঠবে, নয়তো। বলতে বলতে হঠাৎ থমকে গেল আরোহী। রোজার সঙ্গে সে এক প্রকার লিপ্টে থাকার দরুন শারীরিক কম্পন টের পেল রোজা। মাথা উঁচু করে আরোহীর চোখ জোড়ায় এক অভাবনীয় দৃষ্টি লক্ষ্য করল সে। সেই দৃষ্টির উদ্দেশ্য অনুসরণ করে চাইতেই দৃশ্যপটে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আবিষ্কার করল রোজা। গলির একদম সম্মুখ প্রান্তে ভাঙা দেওয়ালের পাশে দণ্ডায়মান কেউ, ঠিক পাশেই ঝুলন্ত একটিমাত্র টিমটিমে বাতির হলদে আলোতে অবয়ব দৃষ্টিগোচর হচ্ছে স্পষ্ট। ব্যাগি জিন্স এবং টি শার্ট পরনে, মাথা আবৃত ক্যাপে, চেহারা আড়াল হয়ে গিয়েছে ফেস মাস্কের অভ্যন্তরালে, যা সম্পূর্ণ গ্রীবাদেশ পর্যন্ত ঢেকে রেখেছে। অদ্ভুত কোনো কারণে অবয়বটি রোজার ভীষণ পরিচিত ঠেকল। মিলিয়ে নেওয়ার চেষ্টা করলো সে। প্রশস্ত কাঁধ, চাপা কোমর, ত্রিভুজাকৃতির শারীরিক অবকাঠামো। রোজার মস্তিষ্ক যেন উপলব্ধিতে কার্যক্রম বন্ধ করে দিল সহসাই। আসমান যতই ভুল হোক না কেন, কৃষ্ণ গহ্বরের ন্যায় শোষণ ক্ষমতা সম্পন্ন আখিজোড়ার হিমশীতল এক রক্ত পিপাসু দৃষ্টি রোজা কোনোদিন ভুলতে পারবে না। আসমান এখানে কি করছে? কিভাবে এসেছে? কেনই বা এসেছে? এসব প্রশ্নের উত্তর লাভের কোনো প্রকার অবকাশ নেই আপাতত। রোজার আগে বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে হবে। আরোহী তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ভরকে গিয়েছে। এই সুযোগ। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে রোজা ঝটকা দিয়ে উঠল। তাতে তাকে ছাড়তে বাধ্য হলো আরোহী। ছিটকে গেল পিছনে। সময় নষ্ট ব্যতীত ছুটে গেল রোজা, কিন্তু পরনের ওড়নার দুই প্রান্ত একত্রে নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে নিয়ে টান দিল আরোহী। তাতে ছিটকে পড়ল রোজা বাইকের উপরে।
মাথা ঠুকে গেল শীতল ধাতুতে। ওনাটি দিয়েই কণ্ঠ পেঁচিয়ে ফেললো আরোহী। ঘাড়ে হাত রেখে চেপে ধরে রাখলো উবু হওয়া অবস্থায়। রোজা একটুখানি আশায় চাইল আসমানের দিকে। সে কি রোজাকে চিনতে পেরেছে? যদিও নাবিলের হত্যার ঘটনাটির প্রায় 1 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু 1 মাসে ভোলার কথা নয় নিশ্চয়ই। সে কি রোজাকে মানুষ হিসাবে হলেও একটু সাহায্য করবে না? উল্টো ঘুরে গেল আসমান। রোজাকে হতবিহবল করে দিয়ে সে পুনরায় গলির অভিমুখে হাঁটতে আরম্ভ করলো, যেন কিছুই হয়নি। কোনো দৃশ্যই সে উপলব্ধি করেনি। ক্রোধ এবং হতাশায় রোজার নয়নে অশ্রু জমল। দুহাত মুষ্টিবদ্ধ করে সে নিজেকে নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালালো। কার কাছে কি আশা করছিল সে? একজন পশুর কাছে মনুষ্যত্ব আশা করা মহা বোকামি নয় কি? আসমান প্লিজ। কোনো কিছু বুঝে ওঠার আগেই রোজার কণ্ঠ থেকে নির্গত হলো সাহায্যের সর্বশেষ আবেদনটি। পরক্ষণেই রোজা নিজের মুখে নিজেই হাত চাপা দিল। কার কাছে সাহায্য চাইছে সে? যে সব দেখেও মুখ ফুরিয়ে নিল, সে কি সাহায্য করবে? এতটা অধঃপতন কবে ঘটল? অবশ্য ততক্ষণে একসঙ্গে 2টি ঘটনা ঘটে গিয়েছে। গলির মুখে প্রায় আড়াল হয়ে যাওয়া আসমান থমকে দাঁড়িয়েছে, যদিও এখনো পিছনে ঘুরে থাকায়নি। অপরদিকে রোজাকে ধরে রাখা আরোহী স্থির হয়ে গিয়েছে। হাতের বাঁধনও ঢিলে হয়ে এসেছে অনেকখানি। ব্যাপার কি? রোজা মাথা হেলিয়ে চোখে অবিশ্বাস্য এক বিস্ফোরিত দৃষ্টি দেখতে পেল। আসমান ভাই তুমি? অদ্ভুত হলেও সত্য, আরোহী এরপর হঠাৎ করেই রোজার উপর থেকে নিজের সবটুকু আগ্রহ যেন হারিয়ে ফেল। সমস্ত আগ্রহ কেন্দ্রীভূত হলো আসমানের উপর। গলির প্রান্তে তখনও পিছন ঘুরে দণ্ডায়মান আসমান। আরোহী রোজাকে ছেড়ে কয়েক কদম অগ্রসর হলো। আসমান ভাই আমি নিহাদ। ঘুরে তাকালো আসমান। কোনো প্রকার শব্দ উচ্চারণ না করে চুপচাপ এগিয়ে আসলো সামনে। অপরদিকে পালানোর মোক্ষম সুযোগ পাওয়া সত্ত্বেও দ্বিধান্বিত অবস্থায় বাইকের পাশে দাঁড়িয়ে থাকলো রোজা। ব্যথায় কপাল টনটন করছে, গলায়ও চাপ পড়েছে। তবুও সেসব ভুলে সে চেয়ে আছে জীবনে সম্পূর্ণ অপ্রয়োজনীয় দুজন পুরুষের অদ্ভুত আচরণের দিকে। পরিস্থিতির উত্তেজনায় পালানোর যেন চিন্তা মাথা থেকে বেমালুম বেরিয়ে গিয়েছে। আসমান নিহাদ নামক বাইক আরোহীর 3 হাত দূরে থমকে দাঁড়াতেই একে অপরের মুখোমুখি হলো তারা। নিহাদ আসমানের তুলনায় কয়েক ইঞ্চি লম্বা। সে যাই হোক, অদ্ভুতভাবে আসমানের সামনে দাঁড়িয়েই ক্রমশই নয়ন ভিজে উঠতে শুরু করেছে। ভগ্ন কণ্ঠে সে আসমানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে সে বলল, তুমি তুমি বেঁচে আছো আসমান ভাই? আমি ভেবেছিলাম। জবাব দিল না আসমান, শুধু নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল নিহাদের দিকে। নিহাদ অতি দ্রুত নিজের আবেগ নিয়ন্ত্রণ করে পিছনে রোজার দিকে চাইল। তাকে উদ্দেশ্য করে আসমানকে জিজ্ঞেস করল, ওকে চেনো? হ্যাঁ। এক শব্দে উত্তর করলো আসমান। তাতে অদ্ভুত স্বস্তি পেল রোজা। যাক, অন্তত অস্বীকার করেনি। নিহাদ কিছুক্ষণ সময় নিল, যেন কিভাবে কথা বলবে গুছিয়ে উঠতে পারছে না। আচ্ছা, ভাববার বিষয়, নাবিল এবং এই নিহাদ উভয়ই আসমানকে দেখার পর সর্বপ্রথম অবিশ্বাস প্রকাশ করেছিল সে বেঁচে আছে বলে। এর অর্থ কি? বাকি সকলের কাছে কি এই আসমান বর্তমানে মৃত? চিন্তারই সহসাই গোত্তা খেয়ে রইল রোজার মস্তিষ্কে। তুমি জানো এই মেয়েকে আমি কেন তুলে নিয়ে যেতে এসেছিলাম? নিহাদ প্রশ্নটি করল বহু ভাবনা চিন্তার পর। বোধহয় ব্যক্তিগত কিছু এখনই জিজ্ঞেস করতে ইচ্ছুক নয়। আসমানের দৃষ্টি এক মুহূর্তের জন্য আপতিত হলো রোজার উপর। তারপর পুনরায় এক শব্দে উত্তর দিল সে। আটকে উঠল রোজা। আসমানের থেকে 1-2টি শব্দ ছাড়া বিশ্লেষণ পাওয়া অসম্ভব। তাই সে সহসাই আঁকড়ে ধরল নিহাদের বাহু। কে পাঠিয়েছে আপনাকে? কেন তুলে নিয়ে যেতে চান আমায়? চাচ্ছিলাম, কিন্তু বর্তমানে আর চাই না। মৃদু হেসে রোজার দিকে তাকালো নিহাদ। নিজের বাহুখানা ছাড়িয়ে নিয়ে আসমানের দিকে ফিরল সে। অপরদিকে রোজা শুধুমাত্র বিস্ময় প্রকাশ ব্যতীত আর কিছু করতেই বর্তমানে সক্ষম নয়। আমি আন্দাজ করেছি নাবিল কাইসারের মৃত্যুর পিছনে রহস্য তোমার মাঝেই নিহত আসমান ভাই। যথারীতি জবাব নেই। ওই একই ভঙ্গিতে দণ্ডায়মান আসমান।
একটি নিঃশ্বাস ফেলে নাক চুলকে নিহাত জানালো, পরিস্থিতি বর্তমানে জটিল। নিজের পুত্র শোকে অস্থির বাদশাহ সাহেব, এত সহজে তিনি নিস্তার দেবেন না। তুমি নিশ্চয় জানো কেবি গ্রুপের ক্ষমতার শিকড় কতদূর বিস্তৃত। এক পলক রোজার দিকে চেয়ে নিহাত যুক্ত করলো, এই ময় জীবন বর্তমানে সংকটাপন্ন। যে কোনো মূল্যে সত্যি উদ্ঘাটন করবে কেবি গ্রুপ। আমি চলে যাচ্ছি, মনে রেখো কেবি গ্রুপের হিট টিমে আমি ছাড়াও আরও বহু সদস্য রয়েছে, এবং তাদের টার্গেটের পরিণতি কি হয় সে সম্পর্কে তোমার থেকে ভালো কেউ আর জানে না। এইটুকুই। উল্টো ঘুরে গেল নিহাত, হন হন করে চলল নিজের বাইকের উদ্দেশ্যে। অতঃপর কোনো প্রকার বিদায় ব্যতীতই মৃদু গর্জন তুলে বাইকটি গলি দিয়ে ধীরে ধীরে আড়াল হয়ে গেল দৃষ্টির সীমানা থেকে। নিহাত চলে যাওয়ার পরই নড়ে চড়ে উঠল রোসা। এতক্ষণে যেন হুঁশ ফিরেছে। কি বলে গেল ছেলেটা? কেবি গ্রুপ খোঁজ করছে, নাবিলের মৃত্যু নিয়ে সন্দেহ করছে। মুহূর্তেই রোজার হৃদয়ে শীতল আবহ ছড়িয়ে পড়ল। এখন কেবি গ্রুপের সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য নেই। সে অতি সাধারণ এক রমণী মাত্র। অন্যদিকে ক্ষমতাশালী কেবি ইন্ডাস্ট্রিজ অর্থের জোরে চাইলে যে কোনো কিছুই হাসিল করতে পারে। চট করে আসমানের দিকে তাকালো রোজা। না চাইতেও ঠোঁট জোড়া ফাঁক হলো। কম্পিত কণ্ঠে সে উচ্চারণ করলো, এখন কি হবে? কাঁধ উঁচু করে আসমান বোঝালো যে সে জানে না। এটুকু প্রদর্শন করেই সে পুনরায় উল্টো ঘুরে গেল। উদ্দেশ্য স্থানটি পরিত্যাগ করা। রোজার কি হলো সে বলতে পারবে না। ক্রোধের বশবর্তী হয়ে সে খপ করে চেপে ধরল আসমানের হাত। কোথায় যাচ্ছেন আপনি? সবকিছু আপনার দোষ। থামলো আসমান, মাথা হেলিয়ে তাকালো রোজার দিকে। প্রজ্বলিত কালো দৃষ্টি মাঝে অদ্ভুত এক পরাশক্তি যেন উঁকি দিচ্ছে। ডোন্ট। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আসমান। দৃশ্যমান চেহারার অংশে ভ্রুজোড়ার অস্বাভাবিক কুঞ্চনে স্পষ্টত বিরক্তি এবং ঘৃণা প্রকাশ পাচ্ছে। রোজা স্বয়ংক্রিয়ভাবে এক কদম ঘুরে সরে দাঁড়ালো। যদি আপনি আমাকে ওই কাজে বাধ্য না করতেন তাহলে। এই না, একা কান্না কাঁদবেন না। আপনি 5 লাখ টাকা নিয়েছেন, লাভ ছিল বলেই করেছেন। আসমানের অনুভূতিহীন গভীর কণ্ঠস্বরে রোজার চোখে জমাকৃত অশ্রুর ফোঁটা উপচে প্রবাহিত হওয়ার পূর্বেই সে জোরপূর্বক তা মুছে নিল। আমার কি হবে এখন? জানি না। ভাবনা ছাড়াই এক শব্দে উত্তর দিল আসমান। জবাব শুনে রোজার অধরে বিষণ্ণ হাসি ফুটে উঠল। জগতে মানুষ সর্বদাই একলা, নিজের পথ নিজেকেই চলতে হয়। হৃদয়ে ঘূর্ণিপাক খেলে গেলেও দীর্ঘ প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখল রোজা। জীবনে সংগ্রাম লড়াই করতে করতে ইন্দ্রিয়ও যেন সব কিছুতে অভ্যস্ত হয়ে পড়েছে। আসমানকে আর কিছু বলার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলল রোজা। তাকে পাশ কাটিয়ে চলল গলির অপর প্রান্তের দিকে। আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি তো এইদিকে। পিছনে ঘুরল রোজা। আপনি কিভাবে জানলেন আমার বাড়ি কোথায়? জবাব নেই। এই দানবকে যতটুকু চিনতে পেরেছে তাতে ইচ্ছার বিরুদ্ধে এর মুখ খোলানো অসম্ভব। তাই রোজা পুনরায় নিজের পথে অগ্রসর হলো। আমার বাড়ির ঠিকানা যেমন আপনার কাছে আছে তেমনি নিশ্চয়ই কেবি গ্রুপের কাছেও আছে। নিহাত চলে গিয়েছেন, তার অর্থ এই নয় যে তারা নতুন কাউকে পাঠাবেন না। কোথায় যাচ্ছি জানি না, অন্তত এই বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ নয়। আপনি বাড়িতেই ফিরবেন, অন্তত আজকে রাতের জন্য হলেও। আসমানের বক্তব্য শুনলেও থামবার প্রয়োজন বোধ করল না রোজা। ঠিক তখনই দানবটির দ্বিতীয় বাক্য ভেসে এলো কানে। এবং আপনার সাথে আমি থাকবো। সম্পূর্ণ বরফ খণ্ডে পরিণত হলো রোজা। সামান্যতম নড়চড় করতেও সক্ষম হলো না। সে কি আদৌ ঠিক শুনেছে নাকি মস্তিষ্কের কল্পনা? ঘড়ির কাঁটা বর্তমানে সময় নির্দেশ করছে 12টা 20। বাইরে ইতিমধ্যে আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে বজ্রপাত শুরু হয়েছে। থেকে থেকে ঝলকানিতে চমকে উঠেছে সমস্ত আকাশ, সাথে মৃদু মেঘের গর্জন। ভবনের সিঁড়িতে যখন রোজা পা রাখলো তখন মনে প্রাণে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কিছুতেই বাড়িওয়ালির সম্মুখে না পড়তে হয়। অনুসরণে রয়েছে নির্বিকার আসমান। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই রোজার আতঙ্ক বাস্তবে পরিণত হলো। ঠিক সিঁড়ির সম্মুখে দাঁড়িয়ে বাইরের অবস্থা দেখতে পান চিবোচ্ছে বাড়িওয়ালি।
রোজা এবং আসমানকে দেখে গোল গাল চোখজোড়া রীতিমতো কপালে গিয়ে ঠেকল। আন্টি, আপনি যা ভাবছেন তা না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।